ইন্তেকাল করলেন তোফায়েল আহমেদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী তোফায়েল আহমেদ, বর্ষিয়ান নেতা, আওয়ামী লীগ নেতা তো বটেই। সময়টা আসলে খুবই প্রতিকূল, রাজনৈতিক পরিস্থিতিটা। এমন এক সময় ওনার মৃত্যু ঘটল, স্বাভাবিক মৃত্যু, বয়সজনিত কারণে। সম্ভবত স্কয়ার হসপিটালে তিনি লম্বা সময় ধরে চিকিৎসাধীন ছিলেন। তার বিরুদ্ধে অনেক মামলাও হয়েছে, দুর্নীতি, তারপরে হত্যা। কিন্তু তার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে আদালতে তোলা বা অ্যারেস্ট করার কথা অন্তর্বর্তী সরকারও চিন্তা করেনি, বিএনপি সরকারও চিন্তা করেনি। সেই অর্থে এক ধরনের পরোক্ষ সম্মান এই সরকার দিয়েছে, ইউনূস সরকারও দিয়েছে। এখন মানে মতিয়া চৌধুরীর মৃত্যুও ঘটেছে। তিনিও বর্ণাঢ্য রাজনীতির অধিকারী ছিলেন। তোফায়েল আহমেদও তাই, ৬৯-এর গণ অভ্যুত্থানের অন্যতম নেতা তিনি। কিন্তু ওই যে ঘুরে ফিরে যেইটা হয় এখন, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আওয়ামী লীগ আমলেও যে খুব শেখ হাসিনার সুনজরে ছিলেন তাও না, বরং উপেক্ষিতই ছিলেন। মন্ত্রিত্বও তিনি পাননি ১৫ বছরে। কিন্তু ওই মানে কোনো প্রতিবাদ, কোনো দিক নির্দেশনা, কোনো রাজনৈতিক অবস্থান নেওয়া সঠিক কোনো কিছুই করেননি। মানে ওনারা একসময় হিরো ছিলেন, কিন্তু পরবর্তী রাজনৈতিক জীবনে তারা জিরো হয়েছেন। বরং নানা রকম সুবিধা নিয়েছেন তাদের রাজনৈতিক অবস্থানের কারণে, সেই সুবিধাগুলো নিয়েছেন, কিন্তু মানে শেষটা ভালো হয়নি ওনাদের। ওনাদেরকে এই জাতি, এই দেশ স্মরণ করবে এমন কোনো কিছু তারা রেখে যাননি। হয়তো ওই সময় স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান, ওই সময়ের তাদের অবদানের জন্য আংশিক একটা তাদের প্রতি শ্রদ্ধা বা সম্মান থাকবে। কিন্তু এই লম্বা জীবনের ক্যারিয়ারে, বিশেষ করে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় যে অবস্থান, পরবর্তী সময়ে আওয়ামী লীগের দুঃশাসন, সেই দুঃশাসনের সঙ্গী তিনি। তারপরে আওয়ামী লীগ যেভাবে পরিচালিত হয়েছে, একটা রাজনৈতিক দল কখনো ভালো পথে পরিচালিত হয়, কখনো খারাপ পথে পরিচালিত হয়। তোফায়েল আহমেদের মতো মানুষরা দলকে সঠিক পথে নেওয়ার জন্য চেষ্টা করেন। সেরকম পরিবেশও ছিল না। যদি প্রতিবাদ করতে যেত তাহলে দলের সাংগঠনিক ব্যবস্থার মধ্যে তারা পড়তো। তো সেই ঝুঁকিটা নেওয়া উচিত ছিল। ওনাদের মতন ব্যক্তিরাই যদি ঝুঁকি না নেন, সত্য কথা না বলেন, তাহলে কি হবে? আসলে ওনারা সত্যের পথে ছিলেন না। একসময় হয়তো ছিলেন তরুণ বয়সে, কিন্তু পরবর্তী জীবনে তারা রাজনীতির সুবিধাটা নিয়েছেন। রাজনীতিকে ভালো করা, সমৃদ্ধ করা, সুস্থ করা করেননি। না এলাকায়, মানে সেই এলাকায় প্রতিদ্বন্দ্বী কাউকেই মাথা তুলতে দেননি, প্রতিপক্ষ কাউকে রাখেননি। আবার রাজনীতির সামগ্রিক একটা বিনির্মাণে তাদের যে একটা ভালো ভূমিকা থাকবে, সেটাও তারা রাখেননি। তারপরেও উনি মানে যথেষ্ট মেধাবী ছিলেন। মানে ফোন করলেই একেবারে, হ্যাঁ দীপু বলো, এই যে ডাক নাম সহ মনে রাখা। আমার মতন অনেক সাংবাদিক বা অনেক রাজনৈতিক কর্মীকে তিনি মনে রেখেছেন। হয়তো এইটুক তার গুণ আছে, কিন্তু একজন রাজনীতিকের কাছে মানুষ কি পেল, দেশ কি পেল, সেটা হচ্ছে বড় কথা। ওনারা মানে সেটা কি করতে পেরেছেন? করেননি। তারপরও আমি বলবো, বর্তমান যেহেতু গণ্য করা হবে যে তাদের একটা প্রতিপক্ষ রাজনৈতিক দল ক্ষমতায় আছে, বিএনপি সরকার, কিন্তু আমি এইটুকু প্রত্যাশা করব বিএনপি সরকারের কাছে, তারা যাতে সেই রাজনৈতিক সৌন্দর্যটা বজায় রাখেন, যাতে এমন কোনো অবস্থান না নেন যে অসম্মানিত করার দরকার নেই। মুসলমান হিসেবে মৃত মানুষের প্রতি সম্মান দেখানো, সামগ্রিকভাবে যে কর্তব্যটা, সেই কর্তব্যটা যেন করেন। তো সেই কারণেই আওয়ামী লীগ ওনার দাফন, তারপরে ওনার জানাজা, সবগুলো যাতে যেভাবে যতটুক প্রাপ্য সেইটুক
যাতে সুবিধাগুলো করে দেন। এটাই থাকবে আমার কাছে অনুরোধ। আর একটা অনুরোধ করব যে তোফায়েল আহমেদের মতন রাজনীতিক বাংলাদেশের আসলে দরকার নেই। যদি আপনি অবদান না রাখতে পারেন, রাজনীতি থেকে সরে যান। আপনি যদি রাজনীতিটাই করেন, তাহলে একদম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সত্যের পক্ষে থাকবেন। তা নাহলে রাজনীতির নামে এই সুবিধাবাদিতা, এইটা যাতে আগামীতে না করেন, কেউ চিন্তা না করেন। অন্তত এইটুক যদি কেউ প্রতিজ্ঞা করে রাজনীতি থেকে সরে দাঁড়ায়, ভালো হবে, রাজনীতি শুদ্ধ হবে। এটাই আমার বক্তব্য, দর্শক।